Recording just start, then we start the class. Okay, we start the class now. আচ্ছা, এই একটা স্লাইড আমি নিয়েছি। দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং স্লাইড। আমি কালকে তোমাদের বলছিলাম যে যে ব্যাপারটা বলছিলাম সেই পুরো ব্যাপারটা হচ্ছে গিয়ে সামারাইজ করা আছে এই স্লাইডটায়। সেটা হচ্ছে যে এটা মৈনাক কালকে খুব সুন্দর বলেছিল, এক্সপ্লেন করেছিল ব্যাপারটা, যে একটা স্যাম্পল আছে, সেই স্যাম্পলটাকে যখন আমি হিট করছি, ঠিক আছে, এবং এগুলো আমি রিপিট করবো না যেটা আমি অলরেডি কালকে বলেছি, সেটা ভেপার ফর্মে চলে যাচ্ছে। এবার যখন সেটা এক্সাইটেড স্টেটে আছে, মানে তার ইলেকট্রনস গুলো যখন এক্সাইটেড থেকে গ্রাউন্ড স্টেটে আসছে, তখন একটা স্পেসিফিক ওয়েভলেংথের লাইট এমিট করছে। দ্যাট উই স্টাডি ডিউরিং অ্যাটমিক এমিশন স্পেকট্রোস্কোপি বা ফ্লেম ফটোমেট্রি। যে জিনিসটা আমি তোমাদের বলছিলাম যে তোমরা সবাই বাজি পুড়িয়েছো, আর বাজি পোড়ানোর সময় এই জিনিসটা খুব 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 বেশি অ্যাবান্ডেন্টলি দেখা যায়, ঠিক আছে। when you light a cracker, এই জিনিসটা মারাত্মক অ্যাবান্ডেন্টলি দেখা যায়। ওকে, দিস ইজ নোন অ্যাজ অ্যাটমিক এমিশন স্পেকট্রোস্কোপি, বা এই জিনিসটাকে ইয়েও বলা হয়, ফ্লেম ফটোমেট্রিও বলা হয়। যে ধরো ম্যাগনেসিয়াম তার পোড়াচ্ছে, সেটার একটা নির্দিষ্ট কালার আমি পাচ্ছি বাজিতে। আবার অনেক বাজিতে তোমার তোমার ব্লু রং দেয়, যেটা কপারের তারের বাজি হয়। তো এইরকম নির্দিষ্ট সোডিয়ামের বাজিতে ইয়েলো কালার দেবে। নির্দিষ্ট যে ধরনের এলিমেন্ট দিয়ে বাজিটা তৈরি হয়েছে বা মেটাল দিয়ে তৈরি হয়েছে, সেই কালারটা কিন্তু তোমরা পাবে। এছাড়াও আমরা অনেক ইউজ আর কি দেখেছি। প্রিন্সিপালটা কালকে খুব সুন্দরভাবে দেখেছি, আরেকবার আমরা প্রিন্সিপালটা দেখে নিই। When a beam of electromagnetic radiation of a particular wavelength is passed to the vaporized atom in the flame, then atoms absorb radiation and decrease in the intensity of the radiation will be directly proportional to the atoms present in the ground state. Okay, তাহলে একটা বিম অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আমি পাস করছি, ঠিক আছে। এবারে যে ব্যাপারটা হচ্ছে যে ভেপারাইজড অ্যাটম যেটা আছে, হ্যাঁ, সেই অ্যাটমটা মানে যে এলিমেন্টটা আমি মেজার করছি, কালকে যে উদাহরণগুলো দিলাম, সেটা সাইলার সোনার গয়না হোক কিংবা অলিভ যে গ্রামে থাকে সেখানকার জল বা মাটি হোক ইত্যাদি, তো সেইগুলোকে আমি কি করবো, সেগুলো অ্যাবজর্ব করবো ডিপেন্ডিং আপন দ্য গ্রুপ অফ এলিমেন্টস। আমরা দেখেছি যে প্রায় 50-60 এলিমেন্টস মেজার করা যায় প্রেজেন্ট উইদিন দেম, and they will absorb a specific wavelength, একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের রেডিয়েশনই কিন্তু অ্যাবজর্ব করবে। ওকে, and that is the characteristics of the element present, ঠিক আছে। লেট মি এক্সপ্লেন দিস আ লিটল বিট মোর, ঠিক আছে। এইখানে দেখো, এটা কিন্তু একটু মুখস্থ রাখতে হবে এই চার্টটা। সেটা হচ্ছে AU, AU মানে অরম বা গোল্ড, ঠিক আছে। A243 ন্যানোমিটারে অ্যাবজর্ব করে, 243 ন্যানোমিটার। তারপরে HG বা মার্কারি A254 ন্যানোমিটারে অ্যাবজর্ব করে। CU বা কপার কিউপ্রাম 325 ন্যানোমিটারে অ্যাবজর্ব করে। AG আর্জেন্টাম দ্যাট ইজ সিলভার, সে 328 ন্যানোমিটারে অ্যাবজর্ব করে। ইউ বা ইউরেনিয়াম সে 358 ন্যানোমিটারে অ্যাবজর্ব করে। TA বা ক্যালসিয়াম সে 423 ন্যানোমিটারে অ্যাবজর্ব করে। Na বা সোডিয়াম এ 589, কালকে আমি 587 বলেছিলাম, মেবি মিস্টেক হয়েছে। কেউ জয়েন করলো? আমাকে একটু বলো তো, কেউ জয়েন করছে? সায়ন দাস করছে, আবার বেরোতে হবে। এই কি যেন কোথায় ছিলাম আমি, সোডিয়াম 589 ন্যানোমিটারে অ্যাবজর্ব করছে, পটাশিয়াম 767 ন্যানোমিটারে অ্যাবজর্ব করছে। তাহলে এই এলিমেন্টস গুলো যদি প্রেজেন্ট থাকে, তাহলে নির্দিষ্ট ওই তরঙ্গ দৈর্ঘ্যেই কিন্তু এরা অ্যাবজর্ব করবে। হিয়ার দ্য টেক হোম মেসেজ ইজ ভেরি সিম্পল। সেটা হচ্ছে যে তোমাকে একটু এই 8টা এলিমেন্টের অ্যাটলিস্ট করসপন্ডিং ওয়েভলেংথ গুলো মনে রাখতে হবে,
যে ওয়েভলেংথে কিন্তু ওরা অ্যাবজর্ব করছে, ঠিক আছে। অ্যান্ড when they are in excited state and releasing radiation that is of a particular wavelength, that is known as atomic emission spectroscopy. যখন গ্রাউন্ড স্টেটে আছে এবং একটি নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের রেডিয়েশনকে অ্যাবজর্ব করে এক্সাইটেড স্টেটে যাচ্ছে, দ্যাট ইজ নোন অ্যাজ অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি। এইটা তো আমি গতকাল বলেছিলাম। নেক্সট যেটা ব্যাপার, যেটাও গতকাল আমরা ডিসকাস করেছি, বলবে যে স্যার এই যে আপনি বলছেন আমরা তো কেমিস্ট্রি ল্যাবেই জানি যে কিভাবে কপার ডিটেক্ট করতে হয়, কারণ আমি তোমাদের বললামই আরেকটা অ্যাটমিক অ্যাবজর্পশন অ্যাটমিক এমিশন স্পেকট্রোস্কোপি বা ফ্লেম ফটোমেট্রি, যেটা আমরা নেক্সট উইকে পড়বো, তার খুব ভালো উদাহরণ হচ্ছে গিয়ে আমাদের ফ্লেম টেস্ট, যেটা তোমরা কেমিস্ট্রি ল্যাবে করেছো সবাই। এই ফ্লেম টেস্ট মানে বিভিন্ন যে এলিমেন্ট সে বিভিন্ন কালারের ফ্লেম দিচ্ছে, এইটা সবাই করেছো। তাহলে এইটা দিস ইজ আ ভেরি গুড এক্সাম্পল অফ অ্যাটমিক এমিশন স্পেকট্রোস্কোপি, যখন একটা পার্টিকুলার ওয়েভলেংথ থেকে ও এমিট করছে একটা রেডিয়েশন, হায়ার থেকে এক্সাইটেড স্টেট থেকে গ্রাউন্ড স্টেটে আসার জন্য ইলেকট্রনগুলো এমিট করছে। তো কেমিস্ট্রি ল্যাবেও তো স্যার আমাদের টেস্ট আছে, আমরা কপার ডিটেক্ট করতে পারি, আমরা ক্যালসিয়াম ডিটেক্ট করতে পারি, আমরা সোডিয়াম ডিটেক্ট করতে পারি, অবশ্যই করতে পারি। কিন্তু যেটা আমি গতকালও বললাম, ধরো কারুর কোনো, আমরা জানি যে আর্সেনিক বা আয়রন এগুলো খুব বেশি মাত্রায় মুর্শিদাবাদের বিভিন্ন টিউবওয়েলের জলে, মাটিতে ইত্যাদিতে আছে। কত বেশি মাত্রাটা বলতে কত থাকবে? কেমিস্ট্রিতে অশোক স্যার তোমাদেরকে এরকম সল্ট দিয়ে দেয়, ঠিক আছে, একটু পাত্র করে বা পেটে পিস করে। ডু ইউ এক্সপেক্ট যে সেই অ্যামাউন্টের সল্ট থাকবে? কখনো থাকতে পারে না। সল্ট উইল বি মাচ লেস ইন কোয়ান্টিটি, অনেক কম অ্যামাউন্টের সল্ট কিন্তু থাকবে, ঠিক আছে, অনেক কম অ্যামাউন্টের সল্ট কিন্তু থাকবে। কারণ অত হাই অ্যামাউন্টে যদি খাবার জলে মানে গ্রাউন্ড ওয়াটার টিউবওয়েলের জলে থাকে বা মাটিতে থাকে, যে মাটিতে ফসল উৎপাদন হচ্ছে, তাহলে কি হবে? দ্যাট উইল বি ডেস্ট্রয়েড, দ্যাট পার্টিকুলার সয়েল অ্যান্ড এভরিথিং উইল বি ডেস্ট্রয়েড। তো দ্যাট উইল নট হ্যাপেন, মানে ওই সয়েলটা ডিস্ট্রয় হয়ে যাবে এরকম তো কখনো হবে না। এই মানে আই এম সরি, সয়েল উইল বি ডেস্ট্রয়েড ইন দ্য সেন্স যে ওই সয়েলে যখন তোমার খাদ্যশস্য তুমি রোপণ করছো এবং সেখান থেকে যখন কাল্টিভেশন করছে, তো হোয়াট উইল হ্যাপেন? দ্য ডেস্ট্রয়েড সয়েল মানে পুরো কন্টামিনেশন হয়ে যাবে। আমরা জানি যে মুর্শিদাবাদের অনেক অঞ্চলের মাটি এত বাজেভাবে আর্সেনিক কন্টামিনেশন দ্বারা নষ্ট হয়ে গেছে যে ওই যে মানে ধানের গাছের মধ্যে প্রচুর আর্সেনিক পাওয়া যাচ্ছে, ঠিক আছে, অলরেডি। কিন্তু বেশি বলতে কত বেশি? বেশি বলতে ডেফিনেটলি তোমাদের অশোক স্যার টেস্টিং এর জন্য যা দিচ্ছেন সেই মাত্রায় তো পাওয়া যাবে না, তাহলে তো সেই জল মাটি এমনি নষ্ট হয়ে গেছে, কেউ খেলেই মরে যাবে। তো পাওয়া যায় বলতেও কিন্তু খুব সামান্য মাত্রায় পাওয়া যায়, সেই মাত্রায় কিন্তু তুমি কেমিস্ট্রি ল্যাবের কোনো এক্সপেরিমেন্টের সাহায্যে ওটা কতটা আছে টেস্ট করে বুঝতে পারবে না। এই পদ্ধতিতে কিন্তু তুমি খুব মাইনিউট থেকে মাইনিউট অ্যামাউন্ট টেস্ট করতে পারো। এইদিকে দেখো এলওডি, এই যে এতে দেখো, দেখতে পাচ্ছ তো সবাই? স্লাইড দেখতে পাচ্ছ? আমার গলা শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার পাচ্ছি। আচ্ছা, এই যে এলওডি যেটা লেখা আছে, দিস ইজ অ্যাকচুয়ালি লিমিট অফ ডিটেকশন। লিমিট অফ ডিটেকশন হচ্ছে মাইক্রোগ্রাম পার এমএল। হ্যাঁ, মাইক্রোগ্রাম পার এমএল, এইটা হচ্ছে গিয়ে লিমিট অফ ডিটেকশন। এইখানে দেখো 0.009 মাইক্রোগ্রাম পার এমএল, মানে 0.009 মাইক্রোগ্রাম পার এমএল মানে কি 9 ন্যানোগ্রাম পার এমএল, মানে 10 টু দি পাওয়ার -9, ঠিক আছে, 9 ন্যানোগ্রাম পার এমএল। তারপরে এগুলো বিভিন্ন লিমিট অফ ডিটেকশন। এখানে দেখো সোডিয়ামের 0.0002 মাইক্রোগ্রাম পার এমএল, তার মানে এটা যদি তুমি করো তাহলে 200 পিকোগ্রাম পার এমএল, মানে পিকোগ্রাম মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -12। তাহলে বুঝতে পারছো যে কোয়ান্টিটি তুমি মোস্ট সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্টে মাপতেও পারছো না, সেই কোয়ান্টিটিরও যদি থাকে কন্টামিনেশন, ঠিক আছে, ধরো সায়লার গয়নায় কপার ঢুকিয়ে দেওয়া হলো, স্টিল মানে তোমার সোনার গয়নায় কপার ঢুকিয়ে দেওয়া হলো, স্টিল ইট ক্যান বি মেজার্ড। অ্যান্ড সিমিলারলি গতকাল যেটা তোমাদের বুঝিয়েছিলাম যে একটা এই ধরনের ক্যালিব্রেশন কার্ভ বা স্ট্যান্ডার্ড কার্ভ বানিয়ে আমরা কিন্তু অ্যাবজর্বেন্স ভ্যালু থেকে
করসপন্ডিং যে কনসেন্ট্রেশনটা আছে অফ আওয়ার সলিউশন, আমরা কিন্তু অ্যাবজর্বেন্স ভ্যালু থেকে করসপন্ডিং যে কনসেন্ট্রেশনটা আছে অফ দ্যাট পার্টিকুলার কন্টামিনেন্ট উইদিন দ্য সলিউশন, আবার বলছি যে পার্টিকুলার মানে কোয়ান্টিটেটিভলি ডিটারমাইন করতে চাই। কিভাবে না, ওই 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 পার্টিকুলার স্যাম্পলটা নিয়ে যখন আমি অ্যাবজর্বেন্স অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি করলাম, এটা অ্যাবজর্বেন্স পেলাম, এবার আমার নোন কনসেন্ট্রেশনের করসপন্ডিং অ্যাবজর্বেন্স রেডি আছে। সো আই হ্যাভ মাই ক্যালিব্রেশন কার্ভ বা স্ট্যান্ডার্ড কার্ভ, দ্যাট ইজ নোন কনসেন্ট্রেশনের করসপন্ডিং অ্যাবজর্বেন্স আমার রেডি আছে। তো আমার কাছে আমার কনসেন্ট্রেশন ক্যালিব্রেশন কার্ভটা আছে বা স্ট্যান্ডার্ড কার্ভটা আছে। তো এই অ্যাবজর্বেন্স বা এই অ্যাবজর্পশন থেকে আমি করসপন্ডিং কিন্তু কনসেন্ট্রেশনটা ডিটারমাইন করতে পারছি। ইজ ইট ওকে? আমি করসপন্ডিং কনসেন্ট্রেশনটা কিন্তু ডিটারমাইন করতে পারছি ইউজিং দিস অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি, হ্যাঁ, ইউজিং দিস স্ট্যান্ডার্ড কার্ভ। গতকাল আমি এটা খুব ভালো করেই এক্সপ্লেন করেছি। ধরো এইটা যদি পার্টিকুলার তোমার অ্যাবজর্পশন হয় অফ দ্য স্যাম্পল, এটার করসপন্ডিং যে কনসেন্ট্রেশনটা, দ্যাট ইজ দ্য amount of contamination or the concentration of that a particular element within your sample. Okay, if this is the absorbance, say arsenic আছে, সেটা এই absorption দিচ্ছে। তুমি যখন আর্সেনিকের জন্য অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি করছো, তাহলে আর্সেনিকটা কত ppm আছে সেই কনসেন্ট্রেশনে তুমি পেয়ে যাচ্ছ। এখানে যেমনি কপারের ক্ষেত্রে দেখানো হয়েছে। ওকে, এরপরে আমরা চলে আসবো গিয়ে হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট জিনিসে, সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন। ইনস্ট্রুমেন্টেশন যদি পুরোপুরি বুঝতে নাও পারো তাহলেও চলবে, কারণ এরকম নয় যে ইনস্ট্রুমেন্টেশন পোর্শনটা খুব মারাত্মক ভাবে আসে। ইটস নট লাইক দ্যাট যে একেবারে খুব ডিটেলসে ইনস্ট্রুমেন্টেশন বা কিছু জিজ্ঞেস করা হয়। বাট হ্যাভিং সেড দ্যাট, ইটস অলওয়েজ ওয়ার্থ লার্নিং দ্য ইনস্ট্রুমেন্টেশন অফ অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি। তো প্রথমেই আমাদের যেটা দরকার, একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের রেডিয়েশন যদিও শোষণ করে, তাহলে সেই নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের রেডিয়েশনটা কোনো একটা জিনিসের দ্বারা তৈরি করতে হবে। আমরা যখন ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি করছিলাম, তখন আমরা কি দেখেছিলাম যে না, আমাদের যদি ইউভি রেঞ্জে থাকে তাহলে ডয়টেরিয়াম ল্যাম্প আছে, যদি আমাদের ভিজিবল রেঞ্জে থাকে তাহলে টাংস্টেন ল্যাম্প আছে। ঠিক আছে, আমরা অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপির ক্ষেত্রে কি দেখি যে না, একটা হলো ক্যাথোড ল্যাম্প। ঠিক আছে, একটা হলো ক্যাথোড ল্যাম্প। এই হলো ক্যাথোড ল্যাম্প, এটা হচ্ছে গিয়ে দ্য সোর্স অফ দ্য রেডিয়েশন। এবার এইটা কিন্তু একটু বুঝতে হবে। এই হলো ক্যাথোড ল্যাম্পের কিছু ফিচার আছে। ফিচারটা কি না, এর মধ্যে ক্যাথোড রে টিউব তোমরা সবাই পড়েছো ক্লাস 11-12 এ কেমিস্ট্রিতে, ইফ বা ফিজিক্সেও আছে। এর যে ফিচারটা আছে সেটা হচ্ছে যে এর যে ক্যাথোডটা, সেই ক্যাথোডটা তৈরি হবে তুমি যে পার্টিকুলার এলিমেন্টটা অ্যানালাইজ করতে চাও। সে তুমি কপার অ্যানালাইজ করতে চাও, তাহলে কি হবে যে এই যে হলো ক্যাথোড ল্যাম্প, এর ক্যাথোডটা আমরা ইউজুয়ালি কপার দিয়ে তৈরি করব, আর যে অ্যানোডটা আছে সেটা হবে গিয়ে হচ্ছে টাংস্টেনের তৈরি। এবং এই ক্যাথোড আর অ্যানোডের মধ্যে ক্যাথোড রে টিউবে কি থাকে, ইনার্ট গ্যাস থাকে, লাইক আর্গন বা নিয়ন। ঠিক আছে, নাও when a potential difference is applied between the cathode and the anode, we will get the emission of light, যেটা তোমরা আমার থেকে ভালোই জানো, কারণ প্রত্যেকে এটা কেমিস্ট্রি এবং ফিজিক্সে পড়েছো 11-12 এ। তাহলে কি হলো, আমাদের একটা ক্যাথোড হলো। কিসের ক্যাথোড না, যে পার্টিকুলার এলিমেন্ট বা মেটালটাকে আমি অ্যানালাইজ করতে চাইছি, সেই পার্টিকুলার এলিমেন্ট বা মেটাল দিয়ে তৈরি আমার একটা ক্যাথোড হলো। একটা অ্যানোড হলো, অ্যানোডটা কিসের তৈরি হলো, অ্যানোডটা আমার টাংস্টেনের তৈরি হলো। ঠিক আছে, ক্যাথোড এবং অ্যানোডের মধ্যে আমি একটা ইনার্ট গ্যাস রাখছি। ইনার্ট গ্যাসটা কি রাখবো, আমি আর্গন কিংবা নিয়ন রাখবো। এবং আমি যখন ক্যাথোড এবং অ্যানোডের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করব, so there will be a flow of electrons and correspondingly emission of radiation. তাহলে এইখানে একটা জিনিস আমি বলে দিই, সেটা হচ্ছে যে এখানে দেখো, এটার পরে আসছি, যে কেন অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি একটা খুব কস্টলি অ্যাফেয়ার। হ্যাঁ, এই জিনিসটাও কিন্তু আমাদের বুঝতে হবে যে তুমি কেমিস্ট্রি ল্যাবে তো বলবে যে স্যার এতই যদি ভালো টেকনিক, তা আপনারা তো করেন না কখনো, আপনারা তো সেই মানধাতার আমলের গুডজেই অ্যাপারেটাস দিয়েই সেই আর্সেনিক মাপছেন বা নর্মাল স্পেকট্রোফোটোমিটার দিয়ে সে কপার মাপছেন কেন?
এই 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 পদ্ধতিটা কেন ব্যবহার করেন না? এই পদ্ধতিটা ব্যবহার না করার একটা মাত্রই কারণ, সেটা হচ্ছে যে দিস ইজ আ ভেরি কস্টলি অ্যাফেয়ার। কারণ তোমার ওই যে নির্দিষ্ট এলিমেন্ট বা মেটালের ক্যাথেডটা বানাতে হবে, দ্যাট রিকোয়ার্স আ লট অফ মানি। তো তোমার পাস স্যাম্পল অ্যানালিসিসে কিন্তু অনেক খরচা। কেমিস্ট্রি ল্যাবে যেটা 3-4 টাকায় হয়, বা ধরো আমাদের ল্যাবে যেটা 30 টাকায় হয়, যে একটা পার্টিকুলার ধরো জলের মধ্যে আর্সেনিক আছে কিনা সেটা ডিটেকশন, সেই সেম জিনিসটা যদি আমি অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি দিয়ে করতে যাই, দ্যাট রিকোয়ার্স আ হিউজ অ্যামাউন্ট অফ মানি। অলমোস্ট তোমার পাস স্যাম্পল 3000 টাকা করে, নিমপিক এটা তোমাদের নিয়ে যাওয়ার কথা ছিল, পাস স্যাম্পল প্রায় 3000 টাকা করে ওরা কিন্তু চার্জ করে। কারণ দিস ইজ এটার জন্য এইসব করোনা সতর্কতায় বেরিয়েছে রে পৌরসভা থেকে। যাই হোক, যেটা হচ্ছে যে কারণ এইটা যেটা সমস্যা, সেটা হচ্ছে যে তোমার স্যাম্পলটাকে ট্রিট করতে হয়, তাতে অনেক খরচা, এবং এই যে ফ্লেমটা যেটা মানে যে রেডিয়েশনটা জেনারেট হচ্ছে এই ক্যাথেডটাকে মেইনটেইন করে, দ্যাট ইজ অলসো ভেরি কস্টলি অ্যাফেয়ার। এই ইনস্ট্রুমেন্টটার দাম প্রায় 2-3 কোটি টাকা। সো ইটস হিউজ অ্যান্ড অলসো ইটস আ ভেরি কস্টলি ইনস্ট্রুমেন্ট, যার জন্য সেন্সিটিভিটি এত হাই, লিমিট অফ ডিটেকশনটাও এত ভালো হয়। ঠিক আছে, এটাই মূলত 5টা পার্ট থাকে। এই একটা থাকবে গিয়ে হচ্ছে তোমার ক্যাথোড ল্যাম্প, হলো ক্যাথোড ল্যাম্প। তারপর এই জিনিসটাকে বলা হয় অ্যাটমাইজার, এই যে পুরো জিনিসটা, হ্যাঁ, এই স্যাম্পল, নেবুলাইজার, মিক্সিং চেম্বার, বার্নার, এই ফ্লেম, এই পুরো জিনিসটাকে বলা হয় অ্যাটমাইজার। তারপরে এটা আছে গিয়ে হচ্ছে মোনোক্রোম্যাটার, এক একটার ফাংশন আমরা বলবো। তারপরে আছে ডিটেক্টর, তারপর আছে গিয়ে হচ্ছে ডেটা প্রসেস। এই 5টা টোটাল ফাংশন আছে। ঠিক আছে, তো এখানে তোমরা দেখো এই 5টা পার্টিকুলার জিনিস আছে, আমরা এক একটা করে দেখবো। হ্যাঁ, এবং এগুলোর ফাংশন কি এখানে ছোট্ট করে এক লাইনে লেখা আছে। অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি কনসিস্ট অফ বেসিক 5 basic functional parts: a light source, which is usually a hollow cathode lamp, যেটা বলছিলাম, hollow cathode lamp; an atomizer section for atomizing the sample, which could be a flame or a electrothermal or cold vapor or hydrogen generation system; a monochromator for selecting the analysis wavelength for the target element; a detector for measuring the amount of light absorbed; and a recorder for recording the output from the detector. ঠিক আছে, আচ্ছা, আমাদের লাইট সোর্সটা তো হলো হলো ক্যাথোড ল্যাম্প। এরপর আমরা একটু অ্যাটমাইজারটা দেখি। তাহলে দিস কনসিস্ট বেসিক্যালি অফ আ বার্নার ফর flame analysis of a graphite or a graphite furnace for electrothermal or cold vapor or hydride system. The nebulizer introduces the sample as a fine mist and spray chamber to create a good mix for both air and fuel gas. একটু আমরা জিনিসটা বুঝি। এইখানে আমার স্যাম্পলটা আছে, ঠিক আছে। এবার এই নেবুলাইজারটা কি করছে, এই স্যাম্পলটা এখান থেকে তো আসছে, এদিক থেকে এয়ার আসছে, তাহলে নেবুলাইজার কি করে? হোয়াট ইজ দ্য ফাংশন অফ নেবুলাইজার? কে বলবে আমাকে? কেউ দেখেছো? বাড়িতে কেউ ইনহেলার বা কিছু নেয়? তোমাদের মধ্যে কেউ ইনহেলার নাও? না স্যার। নাও না? না স্যার। কেন 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 নাও না কেন? হ্যাঁ, শ্বাসকষ্টের জন্য তো আমাদের তো কার্ড সিজনের ইউজ করি না। একটা কথা বলি, কথাটা খুব মন দিয়ে শোনো। সেটা হচ্ছে গিয়ে যে ইজিটা স্টিগমা, এরকম কি কোনো মানে ব্যাপার আছে যে আমি যদি ইনহেলার নিই মানে আমার মারাত্মক কোনো একটা অসুখ আছে বা কিছু, এরকম কোনো ব্যাপার মনে হয়? হ্যাঁ, যে বাবা আমি এত কম বয়সে ইনহেলার নিচ্ছি। দিস ইজ দ্য প্রবলেম। তুমি দেখবে যে ফরেন মুভিজ, যদি হলিউড মুভিজ দেখো, ওদের সামান্য সর্দি কাশি বা যে কোনো ইনফেকশন হলে কিন্তু ওরা ইনহেলার নেয়। ঠিক আছে, তার কারণ হচ্ছে যে তোমাদেরও কি একেবারে সর্দি কাশি বা কোনো চেস্ট ইনফেকশন কখনোই হয় না? হয়। তুমি কাপ সিরাপ খাবে, তুমি অ্যান্টিবায়োটিক খাবে, এক গাদা উল্টো পাল্টা ওষুধ খাবে, কিছু না হলে একটা সিনারেস্ট খাবে, একটা অ্যাভিল খাবে, ইত্যাদি ইত্যাদি। সেগুলো কি হচ্ছে? তুমি যেই খাচ্ছ তোমার স্টামাকে যাচ্ছে এবং তোমার রক্তের সাহায্যে পুরো শরীরে ছড়িয়ে পড়ছে জিনিসটা। তুমি যদি ইনহেলার নাও তাহলে সেই সেম ওষুধটা শুধু তোমার রেসপিরেটরি ট্র্যাক্টে যাচ্ছে,
তোমার শরীরের মধ্যে কিন্তু ঢুকছে না। তাই জন্য ইনহেলার ইজ দ্য বেস্ট পসিবল মেডিসিন ফর এনি কাইন্ড অফ চেস্ট ইনফেকশন অর এনি কাইন্ড অফ কমন কোল্ড, ইভেন ফর করোনা। যদি তুমি হাজার জায়গায় ঘুরে ঘুরে এসে একবার ইনহেলার নিয়ে নাও, তাহলে কিন্তু তোমার নাক দিয়ে যদি করোনা ভাইরাস ঢুকেও থাকে, দ্যাট উইল নট বি ভেরি এফেক্টিভ, কারণ দ্যাট ইজ আ লিপিড কোড ভাইরাস, আর ইনহেলারেও কিন্তু স্টেরয়েড থাকে। তো যা সেম প্রিন্সিপাল, যে ওটা লিপিড কোড ভাইরাস, তুমি হাতে যদি বলে না যে একটু যদি হাতে তেল মেখে নাও, মাথায় নারকেল তেল মেখে নাও, তাহলে ভাইরাসটা কিছু করতে পারবে না, কারণ কি ওই তেলটাও একটা লিপিড, ঠিক আছে, আবার ভাইরাসে তো লিপিড কোড, ফলে ভাইরাসটা গলে যাবে। সিমিলারলি তোমার নাক দিয়ে যদি ঢুকে ঢুকে গিয়ে থাকে, তারপর যদি তুমি ইনহেলার নাও, তাহলে কি হবে, ইনহেলারটাও একটা স্টেরয়েড থাকে, which is steroid is also a lipid, এটা কিন্তু এই ভাইরাসটাকে নিউট্রালাইজ করে দেবে। এনিওয়ে, আমার বলার বক্তব্য হচ্ছে যে আরো যাদের অতিরিক্ত শ্বাসকষ্ট আছে, তোমাদের বাড়িতে ধরো দাদু বা কেউ আছেন, হ্যাঁ, এই নেবিউলাইজার দেওয়া হয়, মানে মুখের মধ্যে এরকম লাগিয়ে একটা পাম্প, তাতে কি যে ওই যে ওষুধটা আছে, ধরো ইনহেলারের এই টিউবের মধ্যে যে ওষুধটা থাকে, হ্যাঁ, সেই পার্টিকুলার স্টেরয়েড ওষুধটাকে এরকম মিস্টের মতো, ঠিক আছে, এরকম মিস্টের মতো, মিস্টটা হচ্ছে এই যে তোমরা জন্মদিন আমাদের পালন করো বা টিচার্স কে পালন করো, এরকম একটা স্প্রে করো না, এরকম ফোম 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 ছড়িয়ে যায়, ঠিক আছে, সেই যে ছড়িয়ে যাওয়ার যে ব্যাপারটা, কিংবা সেন্ট স্প্রে করছো, এরকম ছড়িয়ে যাচ্ছে, খুব সামান্য অ্যামাউন্ট, কিন্তু এরকম ছড়িয়ে যাচ্ছে যখন সেন্ট মারছো, এই নেবিউলাইজারটা সেই কাজটা করছে, স্যাম্পলটাকে এরকম ফাইন মিস্ট হিসেবে ছড়িয়ে দিচ্ছে। এবার এখানে তোমার ফুয়েল থাকে, যেটার সঙ্গে স্যাম্পলটা মিক্স করছে। ওকে, ইউ সি হিয়ার, nebulizer introduces the sample as a fine mist and the spray chamber to create a good mix for both air and the fuel gas. এখানে ফুয়েল গ্যাসটা থাকে, অ্যাসিটিলিন ফ্যাসিটিলিন ইউজ করা হয় ইউজুয়ালি। এই অ্যাসিটিলিন গ্যাস যখন মিক্স করা হচ্ছে আমার স্যাম্পলের সাথে, এবং তারপর বার্নার দিয়ে জিনিসটাকে জ্বালানো হচ্ছে, তাতে কি হচ্ছে যে আমাদের যে স্যাম্পলটা আছে, হ্যাঁ, তাতে যে এলিমেন্ট আছে, সেটা কিন্তু অ্যাটমিক ফর্মে এইখানে এই ফ্লেমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আবার বলছি, মিক্সড ফর্মে এটাকে ঢুকিয়ে দেওয়া হলো নেবুলাইজারের সাহায্যে, ফুয়েলের সাথে মিক্স করা হলো, ফুয়েল কুড বি অ্যাসিটিলিন, অ্যাসিটিলিন ইউজুয়ালি ব্যবহার করা হয়, বার্নার দিয়ে জ্বালানো হলো। এবার তার জন্য কি হচ্ছে যে পুরো আস্তে আস্তে যে তোমার জল ফল ছিল, সেগুলো ইভাপোরেট করে গিয়ে এগুলো কিন্তু অ্যাটমিক ফর্মে, মানে তোমার এই যে স্যাম্পলটা ছিল এর মধ্যে যা যা আছে, সেগুলো কিন্তু পুরো অ্যাটমিক ফর্মে চলে যাচ্ছে। এবার অ্যাটমিক ফর্মে চলে যাওয়ার পর এই একটা নির্দিষ্ট ওয়েভলেংথে, ধরো কপার আছে, তাহলে কপার কত ওয়েভলেংথে অ্যাবজর্ব করছিল আমরা একটু দেখে নিই। কপার অ্যাবজর্ব করছিল গিয়ে হচ্ছে 325 ন্যানোমিটারে। তাহলে আমরা কপার মেজার করছি, এখান থেকে একটা দিলাম ওয়েভলেংথ। এইবারে এই স্যাম্পলের মধ্যে যদি কপার থাকে, সে কিন্তু 325 ন্যানোমিটার ওয়েভলেংথের রেডিয়েশন অ্যাবজর্ব করে নেবে, ঠিক আছে, অ্যাবজর্ব করে নিল। এবার অ্যাবজর্ব করার পরে এর পরের কাজটা হচ্ছে গিয়ে মনোক্রোম্যাটার। মনোক্রোম্যাটারের কাজটা কি, যে এই ফ্লেম থেকে যে রেডিয়েশনটা অ্যাবজর্ব, যে রেডিয়েশনটা এমিট হচ্ছে, আবার বলছি, অ্যাবজর্পশন পর 325 ন্যানোমিটার অ্যাবজর্পশন পরে এই ফ্লেম থেকে যে রেডিয়েশন গুলো এমিট হচ্ছে, সেগুলোর থেকে শুধু 325 ন্যানোমিটারের রেডিয়েশনটাকে সিলেক্ট করা। এই যে শুধু 325 ন্যানোমিটারের রেডিয়েশনটাকে সিলেক্ট করা, এটা কিভাবে করা যায় না, এটা আমি ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপির ক্ষেত্রে মনোক্রোম্যাটারের ফাংশন খুব ডিটেইলসে পড়িয়েছি, তোমরা খুব ভালো করে জানো যে এটা হচ্ছে গিয়ে এন্ট্রান্স স্লিট, এখান থেকে যে রেডিয়েশনটা ঢুকলো এই প্রিজম বা গ্রেটিং এর মাধ্যমে, সেটা বিভিন্ন ওয়েভলেংথে ভাগ হয়ে গেল। এবার আমি এক্সিট স্লিটটাকে এমন ভাবে সিলেক্ট করব যাতে শুধু ও 325 ন্যানোমিটারের ওয়েভলেংথটাকেই এমিট করতে দেয়, ঠিক আছে। সো দিস ইজ দ্য কনসেপ্ট, যে এখান থেকে লাইট এলো, এখানে আমার অ্যাটমিক বা ভেপার ফর্মে আছে, ঠিক আছে, আবার বলছি অ্যাটমিক অ্যান্ড ভেপার ফর্মে আছে, অ্যাটমিক অ্যান্ড ভেপার ফর্মে আছে আমার এলিমেন্ট অফ ইন্টারেস্ট, যেটাকে আমি অ্যানালাইজ করতে চাইছি। তো এই লাইটটার থেকে ও নির্দিষ্ট ওয়েভলেংথের রেডিয়েশনটাকে অ্যাবজর্ব করে নিল, বাকি যা এমিট হচ্ছে, মনোক্রোম্যাটারের কাজ কি, সেখান থেকে সেই নির্দিষ্ট ওয়েভলেংথটাকে ডিটেক্টরের কাছে পাঠানো।
সে এইখানে আমার 100টা ফোটন ছিল অফ 325 ন্যানোমিটার ওয়েভলেন্থ, কিন্তু এইখানে আমি দেখতে পাচ্ছি ডিটেক্টরের কাছে যখন যাচ্ছে মাত্র 50টা ফোটন আছে অফ 325 ন্যানোমিটার ওয়েভলেন্থ। তাহলে 100টা ফোটন ছিল এখানে, এখানে মনোক্রোমাটার শুধু 325 ন্যানোমিটারকে পাস করতে দিচ্ছে এবং দেখা যাচ্ছে কি হচ্ছে যে 50টা ফোটন আছে। তাহলে বাকি 50টা ফোটন কি হয়েছে, বাকি 50টা ফোটনকে অ্যাবজর্ব করে নেওয়া হয়েছে। ঠিক আছে, নাও দিস ইজ দ্য কনসেপ্ট। যদি 50টা ফোটন অ্যাবজর্ব হয়ে থাকে 325 ন্যানোমিটারে, কিন্তু স্পেসিফিক্যালি কপার ই অ্যাবজর্ব করবে, অন্য কিছু অ্যাবজর্ব করবে না। দ্যাট মিন্স ওই যে সাইলার সোনার গয়না তার মধ্যে কিন্তু কপার প্রেজেন্ট ছিল। নাও দিস ইজ দ্য ফাংশন অফ দ্য মনোক্রোম্যাটার। তারপর হচ্ছে ডিটেক্টর। ডিটেক্টরটা কি না, এই যে 325 ন্যানোমিটার, এই 325 ন্যানোমিটারের একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা সোজা ভাষায় একটা আলো পড়ছে। এই আলোটাকে, এই যে আলোটা পড়ছে, কিন্তু তুমি কম্পিউটারে কি দেখতে পাচ্ছ, তুমি কম্পিউটারে একটা গ্রাফ দেখতে পাচ্ছ। তাহলে এই যে আলোটাকে, এটাকে একটা ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করার এই কাজটা ডিটেক্টর করে। আবার বলছি, এই মনোক্রোম্যাটার থেকে যে 325 ন্যানোমিটারের লাইটটা বেরোলো, সেই লাইটটাকে একটা নির্দিষ্ট ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করার যে কাজটা, সেটাই ডিটেক্টরটা করে। and how is it done? It is done with the help of a photomultiplier tube. Photomultiplier tube কিভাবে কাজ করে not important for us, but this detector turns this light of 325 nanometer into a electrical signal using a photomultiplier tube. ঠিক আছে, and finally এই ডিটেক্টরের সঙ্গে এই ধরনের একটা রেকর্ডার বা ডাটা প্রসেসর, that is nothing but your laptop or computer is associated, through which you can read the particular spectrum of the absorption. ঠিক আছে, তাহলে এইখানে দেখো মনোক্রোম্যাটার কি করছে। This is used to isolate a single atomic resonance line from the spectrum of lines emitted from the interaction of the sample with the resonance light from the hollow cathode lamp. এখানে সিঙ্গেল অ্যাটমিক রেজোনেন্স লাইনটা হচ্ছে অফ 325 ন্যানোমিটার, যেহেতু আমি দেখতে চাইছি গিয়ে হচ্ছে কপারটা। ঠিক আছে, এই যে আর কি অনেকগুলো লাইন এমিট হচ্ছে যখন আর কি তোমার ওই হলো ক্যাথোড ল্যাম্পের থেকে যে লাইটটা বেরোচ্ছে সেটা তোমার ওই যে স্যাম্পলের পেপারের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে। বাট আমি স্পেসিফিক্যালি দেখতে চাইছি যে 325 ন্যানোমিটারের ওয়েভলেংথের লাইট কতটা অ্যাবজর্ব হয়েছে। ঠিক আছে, so essentially it is an adjustable filter that selects a specific narrow region, that is 325 nanometer in this case, of the spectrum for transmission to the detector, and it excludes all other wavelength outside this region. ওই 325 ন্যানোমিটারের বাইরে প্রত্যেকটা ওয়েভলেংথ, কার্সারটাকে ফলো করো, সেগুলোকে কিন্তু বাদ দিয়ে দিচ্ছে, বিকজ এক্সিট স্লিট দিয়ে শুধু 325 ন্যানোমিটার পাস করতে পারছে, আর অন্য ওয়েভলেংথ কিন্তু বাদ চলে যাচ্ছে। ডিটেক্টর কি, এটা কিছুই না, এটা মনোক্রোম্যাটার থেকে যে লাইট আসছে, হ্যাঁ, সেটাকে একটা অ্যাম্পলিফাইড সিগন্যাল, মানে সিগন্যাল ইলেকট্রিক্যাল সিগন্যাল, মানে এটা বললাম লাইট সিগন্যালটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করছে, আর ইন দ্য প্রসেস ইট ইজ গেটিং অ্যাম্পলিফাইড অ্যাজ ওয়েল। এই অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি ডিটেক্টর ইউজুয়ালি ফটোমাল্টিপ্লায়ার টিউবই হয়। এবং রেকর্ডার কি, রেকর্ডার হচ্ছে একটা কম্পিউটার যার মধ্যে নির্দিষ্ট সফটওয়্যার আছে, যেটা ও যে অ্যানালগ সিগন্যালটা পাচ্ছে, হ্যাঁ, ডিটেক্টরের থেকে, সেটাকে রিডেবল রেসপন্স বা ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে দিচ্ছে। আমরা জানি যে কম্পিউটারের মধ্যে এই কাজটাই হয়, যে একটা অ্যানালগ সিগন্যাল যেটাও রিসিভ করছে ডিটেক্টরের থেকে, সেটা একটা রিডেবল বা একটা ডিজিটাল সিগন্যালে কিন্তু কনভার্ট করে দিচ্ছে। সো দিস ইজ দ্য টোটাল কি বলবো ইনস্ট্রুমেন্টেশন অফ অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি। আমার মনে হয় যে এইটা যদি তোমরা স্লাইডটা ভালো করে পড়ো, এর বাইরে কিন্তু আর কিছু করতে হবে না। তোমাদের আমি নোটসও দিয়েছি, তাতে অ্যাপ্লিকেশনসও দেওয়া আছে, প্লাস এই জিনিসটাও রয়েছে। তো তোমরা যদি স্লাইড ভালো করে পড়ো, আই স্ট্রংলি ফিল যে এর বাইরে কিন্তু আর তোমাদের কিছু করতে হবে না। বাট হ্যাভিং সেড দ্যাট, এই পোর্শনটা বাদ দিলে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অ্যাটলিস্ট এই যে 8টা তোমার এলিমেন্ট আছে, সেগুলোর যে ওয়েভলেংথ আছে অ্যাবজর্পশন, হ্যাঁ, আর লিমিট অফ ডিটেকশন LOD বা লিমিট অফ ডিটেকশন, কতটা লো লেভেলে যে ডিটেক্ট করা যাচ্ছে, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, সো দিস এন্ডস আওয়ার প্রেজেন্টেশন।
এরপর যদি কারোর কিছু কোয়েশ্চেন থাকে সেটা অবশ্যই আমাকে করো। নিশ্চয়ই কোয়েশ্চেন আছে, কারণ এইটা তো পুরোপুরি এত সহজে বোঝা যায় না। আবার কি একটা লিখেছে, এই কেউ শুনতে পাচ্ছ না? হ্যাঁ স্যার পাচ্ছি। আমার এইটা শুনতে পেয়েছো তো, যে লেকচারটা? হ্যাঁ স্যার পাচ্ছি। হ্যাঁ স্যার পাচ্ছি। না, এখানে সাইলা লিখেছিল কিছু শুনতে পাচ্ছে না, কেন? এরকম কোনো সময় হয়েছিল যে আমার কথা শোনা যাচ্ছিল না? না তো স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। তাহলে তোমরা বলো যে তোমাদের কি ডাউট আছে। গতকালের লেকচারটা দেখেছো? ওকে, কারুর যদি কোনো ডাউট না থাকে, কিছু বোঝা গেল কি বাপ্পারাজ? স্যার হ্যাঁ বলো। বলছি নেবুলাইজারটা কি বললেন, ওটা একবার বলুন না। নেবুলাইজারটা অবশ্যই, নেবুলাইজার মানে আর কিছুই না। নেবুলাইজার মানে হচ্ছে যে বাড়িতে বা আশেপাশে যদি কোনো পাড়া প্রতিবেশীকে তুমি দেখে থাকো যাদের শ্বাসকষ্ট বা কিছু হয়, মুখে একটা এরকম লাগিয়ে দেওয়া হয় না? হ্যাঁ, তার মধ্যে দিয়ে কি যায়? অক্সিজেন যায় বা ওষুধ দেওয়া হয় মিস্টের মতো। তুমি নিশ্চয়ই সেন্ট স্প্রে করেছো। সেন্টটা কি, ভেতরে তো একটা সেন্ট থাকে, অনেকটা লিকুইড থাকে, অ্যালকোহল থাকে। সেটাকে যখন তুমি স্প্রে করছো তখন কি ফাইন কিছু মিস্ট এসে লাগছে। তো এই নেবিউলাইজারটাও সেই কাজটাই করছে। কোথায় গেল আমাদের এই নেবিউলাইজারটাও? সেই কাজটাই করছে। এটা এই স্যাম্পলটাকে নিচ্ছে সেন্টের শিশির মতো, স্যাম্পলটাকে নিচ্ছে, নিয়ে স্প্রে করছে এই চেম্বারে খুব সামান্য অ্যামাউন্টে, ওই রকম মিস্টের মতো। ঠিক আছে, মিস্ট মানে আর কিছুই নয়, যে সেন্টটা যে বেরোচ্ছে, ওই লিকুইডটা যেটা বেরিয়ে তোমার গায়ে লাগছে, দ্যাট ইজ দ্য মিস্ট। নেবিউলাইজারের কাজটা ওটা, এখান থেকে স্যাম্পল নিয়ে ফাইন পার্টিকেল বা ফাইন রে হিসেবে ওটাকে এই মিক্সিং চেম্বারে দিচ্ছে, যেখানে ওটা এই ফুয়েল গ্যাস বা অ্যাসিটিলিন গ্যাসের সাথে মিক্স হচ্ছে। ওকে, এনিথিং এলস? নেবুলাইজার হচ্ছে সেন্টের ওই স্প্রে করার সিস্টেম, সোজা কথা। আর ওখানে স্যাম্পলটা ছিল গিয়ে হচ্ছে, এখানে সেন্ট আছে, সেন্টের শিশিতে ওখানে স্যাম্পল আছে। সেন্ট স্প্রে করছো যেমনি, নেবুলাইজারের সাহায্যে স্যাম্পল স্প্রে করা যায়। হ্যাঁ, আর কি বলছিলে? কেউ একজন বলছিল কিছু। স্যার তাহলে ইনহেলার আর নেবুলাইজারের মধ্যে ডিফারেন্সটা কোথায়? কি ইনহেলার আর নেবুলাইজারের মধ্যে ডিফারেন্স কোথায়? ওয়েল দেখো, ইনহেলার হচ্ছে একটা স্মল ফর্ম অফ দ্য নেবুলাইজার। ঠিক আছে, নেবুলাইজার যেটা খুব অ্যাকিউট শ্বাসকষ্টতে লাগানো হয়, দ্যাট ইজ আ মাচ বিগার ইনস্ট্রুমেন্ট। সেটা এইরকম ভাবে একটা বড় প্লাস্টিকের ক্যাপ লাগানো থাকে, এইরকম একটা পাইপ এসে সেটাই লাগে, একদিক থেকে জলের সোর্স এসে সেটাই লাগে। তো সেটা একটা অনেক বড় ইনস্ট্রুমেন্ট, এবং কতটা প্রেসারে ওষুধটা ঢুকছে সেটাও কন্ট্রোল করা হয় বাইরের দিক থেকে। আর ইনহেলারটা হচ্ছে সিম্পলি যেটা তুমি পকেটে রাখতে পারো। হ্যাঁ, এবং তুমি ওই নেবুলাইজারের স্টাইলেই ওই প্রেসারে মিস্ট লাইক একটা ওষুধটা, মানে দেখবে এরকম একটা হাওয়ার মতো, একটা ধোঁয়ার মতো, হ্যাঁ একটা এরকম ধোঁয়ার মতো ওই যে ইনহেলার থেকে যে স্টেরয়েডটা বেরোচ্ছে বেরিয়ে যায়, এবং তুমি সেটাকে ইনহেল করে নাও, মানে ভেতরে টেনে নাও। That is the case. So inhaler is a smaller form of nebulizer where you give the pressure and control everything with your hand, and you still get a mist of spray. এটা ধোঁয়ার মতো স্প্রে পাচ্ছ। Nebulizer is a much bigger thing. এটাকে বাইরে থেকে প্রেসার সবকিছু কন্ট্রোল করে করা হচ্ছে। Any other question? স্যার এখানে স্যাম্পলটা তো এখানে লিকুইড হিসেবে আছে, কিন্তু গোল্ড বা কোনো সেই সলিড মিডিয়ার ক্ষেত্রে কি করে হবে? হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড কোয়েশ্চেন, অ্যাবসলিউটলি। ব্যাপারটা হচ্ছে যে এখানে তোমাকে স্যাম্পলটা প্রিপেয়ার করতে হবে। মানে ধরো তুমি বলতে চাইছো যে আমি তো অলির বাড়ির থেকে জল নিলাম, নিয়ে সেটাকে তো ঠিক আছে, সেটাকে তো আমি দেখে নিলাম কারণ লিকুইড স্যাম্পল। কিন্তু আমি যদি বলি যে ওর বাড়ির সামনে মাটিতে আর্সেনিক আছে কিনা, আপনি কি করে দেখবেন? মাটিটা তো সলিড স্যাম্পল। তো সেইভাবে হয় না ব্যাপারটা। তুমি মাটিটাকে নেবে, নিয়ে সেটাকে তোমার জলে গুলতে হবে। কিভাবে জলে গুলবে? না, 1 mg
পার ml এই কনসেন্ট্রেশনে বা 100 mg মাটি নেবে, 100 ml জলে সেটাকে গুলবে। গোলার পর সেটাকে তুমি ফিল্টার করবে, ঠিক আছে? সেটাকে তুমি ফিল্টার করবে। নর্মাল ফিল্টার পেপার দিয়ে ফিল্টার করলে কিন্তু হবে না, তার জন্য আলাদা এরকম গোল চাকতির মতো আর কি, হ্যাঁ, মেমব্রেন ফিল্ট্রেশন কলম থাকে, যেটা 0.22 মাইক্রন হচ্ছে সেটার ফিল্ট্রেশন লিমিট। আমাদের ল্যাবেও আছে বা আমরা কিনবো, এখন গোল গোল মেমব্রেন ফিল্ট্রেশন ইউনিট থাকে, যে ফিল্ট্রেশন ইউনিট দিয়ে ফিল্টার পেপার দিয়ে অত সস্তায় এখানে হবে না, ওগুলো এক একটা 350-400 টাকা দাম, সেইটা দিয়ে ফিল্টার করতে হবে। করার পর এবারে নাইট্রিক অ্যাসিড দিয়ে স্যাম্পলটাকে ডাইজেস্ট করতে হবে, করে তুমি তারপর কিন্তু অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপির জন্য সেটাকে দিতে পারবে। বক্তব্য হচ্ছে এটাই যে অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপির জন্য কিন্তু একটা স্যাম্পলকে প্রসেস করতে হয়। তাহলে মাটি নিলাম, সেটাকে জলে গুললাম, সেটাকে ফিল্টার করলাম, নাইট্রিক অ্যাসিড দিয়ে ডাইজেস্ট করলাম, তারপর অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপির জন্য দিলাম। বা আমি জল নিলাম, সেটাকেও কিন্তু নাইট্রিক অ্যাসিড দিয়ে ডাইজেস্ট করতে হবে। বা আমি কোনো গোল্ড নিলাম, তো সেই গোল্ডের কিন্তু একটা সলিউবল সলিউশন বানাতে হবে এই অ্যাসিড, তারপরেই কিন্তু আমি সেটাকে অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি করতে পারবো। সিম্পল একটা গোল্ডের টুকরো নিয়ে তুমি বসাবেটা কি করে? তোমাকে তো স্প্রে করতে হবে জিনিসটা, হ্যাঁ, অ্যাসিটিলিনের সঙ্গে মিক্স করতে হবে। তুমি বলতে পারো স্যার সলিডকেই যদি আমি অ্যাসিটিলিনের সঙ্গে মিক্স করে হিট করি সেটা কি গলবে না? অবশ্যই গলবে, ঠিক আছে। কিন্তু দ্য কনসেপ্ট ইজ যে এখানে আমাকে লিকুইড ফর্মে স্যাম্পলটা প্রিপেয়ার করতে হবে, কারণ ওই অ্যাসিটিলিনের সাথে মিক্স করার আগেও স্যাম্পল প্রিপারেশনে অনেকগুলো স্টেপ থাকে, যে স্টেপটাকে আমরা বলি গিয়ে হচ্ছে ডাইজেশন বা অ্যাসিড ডাইজেশন। এই অ্যাসিড ডাইজেশনটা কিন্তু আমাদেরকে করতে হবে অনলি ইন দ্য লিকুইড ফর্ম, মানে বেসিক্যালি ওই এলিমেন্টটাকে আমরা অ্যাসিডে ডাইজেস্ট করছি। তো কোনো সলিড স্যাম্পল ওইভাবে কিন্তু দেয়া যাবে না থিওরিটিক্যালি। প্র্যাকটিক্যালি তো এখন আরো অনেক ইমপ্রুভমেন্টস হচ্ছে, টেকনোলজি তো থেমে নেই। ইয়া, এটা যদিও তোমাদের কোনো কাজের বিষয় নয়, স্টিল আমি খুব ভালো কোয়েশ্চেন, তাই আমি উত্তরটা দিলাম। আর বল, anyone else? ওকে, তাহলে যদি আর কারোর কোনো কোয়েশ্চেন না থাকে আমরা এখানে ক্লাসটা শেষ করি। আমরা কালকে আমি নিতে পারবো না, আমি একটু ব্যস্ত থাকবো। আমরা নেক্সট উইকে দুটো টপিক পড়বো, একটা হচ্ছে অ্যাটমিক এমিশন স্পেকট্রোস্কোপি আর একটা হচ্ছে ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি। অ্যাটমিক এমিশন স্পেকট্রোস্কোপি, অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি বোঝার পর খুব বেশি হলে 8 ঘন্টা লাগবে বুঝতে। এই ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি, তারপর যদি অক্টোবরে কলেজ খোলে, যেটা সম্ভাবনা কম, তাহলে সামনাসামনি আমরা এনএমআরটা পড়বো। Okay, that's all. We end our class here.